আকাশ চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করে। কলিজার টুকরা আমার, আমি জানি তুমি কাঁদছো, প্লিজ কেঁদো না। কলিজা, আমি অন্যায় করেছি, তাই নিজেকে ছোট্ট একটা শাস্তি দিলাম। আমি জানি আমার মধ্যে অহংকার ভরা, কিন্তু বিশ্বাস করো, সেই খেয়াল তোমার সাথে মিশবার পরে উধাও হয়ে গিয়েছে। আমার ভিতর থেকে আমার সমস্ত অহংকার আমি ধুলোয় মিশে দিয়েছি তোমাকে ভালোবাসার পরে। কলিজার টুকরা আমার, মানুষ বলতেই তো ভুল, আমিও না হয় ভুল করেছিলাম, তোমায় ভরা মজলিসে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমায় অপমান করার ইচ্ছে ছিল না আমার। তোমার জন্য সত্যি আমার অনেক ভালোবাসা ছিল, কিন্তু সেদিন প্রতিশোধ নেয়ার জন্য অনেক বড় অন্যায় করেছি। শুরুতে তোমাকে সত্যি আমি প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছিলাম, কিন্তু পরে কিভাবে যেন তোমায় ভালোবেসে ফেলেছি। সোনা, বিশ্বাস করো, তোমাকে অন্যের সাথে দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। তোমার সাথে অন্য কাউকে দেখলে আমার গা জ্বলে যায়, মনে হয় আমার ভিতর থেকে কলিজাটা কেউ ছিঁড়ে ফেলছে। তাই রাগ সহ্য করতে পারিনি, তোমায় অপমান করে বসেছি। তোমার মধ্যে আমি শুধু নিজেকে খুঁজে পাই, অন্য কাউকে আমি সহ্য করতে পারি না। তোমার প্রতি আমার পুরনো একটা ক্ষোভ ছিল যে আমি তোমার কারণে থাপ্পড় খেয়েছি, আমি তার প্রতিশোধ নিতে চেয়েছি। সমস্ত কিছু মিলিয়ে তোমার উপর একটা ক্রোধ ছিল, তাই জেদের বসে তোমার উপর ঝাল মিটিয়েছি। এসব করার সময় আমি আমার নিজের মধ্যে ছিলাম না, কিন্তু পরে ঠিকই আমি তার জন্য অনুতপ্ত হয়েছি। কলিজা, বিশ্বাস করো, তুমি শহরের নাম করা কোটিপতি ছেলে, এটার প্রতি আমার কোনো লোভ নেই, বরং এটা শোনার পর আরও ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তুমি শহরের নাম করা কোটিপতি ছেলে হওয়ার পরেও তোমার মধ্যে বিন্দু পরিমাণে কোনো অহংকার নেই। আর আমি 2 টাকার ওসির মেয়ে হয়ে এত অহংকার, তাই নিজেকে শুধরে নিয়ে তোমার কাছে ফিরে গিয়েছিলাম, কিন্তু আমার কপালে সেটা জুটলো না। জানো শোনা, সেদিন 4টা ঘন্টা মাটিতে বসে কেঁদেছিলাম। ভরা মজলিস ছিল, ভরসা ছিল কলেজ শেষ হলে তুমি এসে যখন আমায় ওই অবস্থায় দেখবে, তখন তুমি সব ভুলে গিয়ে আমায় বুকে টেনে নিয়েবে, কিন্তু তুমি কিছুই করনি। কলিজা, তোমার হয়তো বিশ্বাস হবে না যে আমার ভালোবাসা তোমার বড় লোক নাম করা ওই টাকার উপরে না। বিশ্বাস করো, তোমায় সত্যি ভালোবাসতাম কলিজা। এই যে তার প্রমাণ দিয়ে গেলাম নিজেকে শেষ করে দিয়ে। বিষের বোতল পুরোটাই শেষ, লোভ থাকলে নিজেকে শেষ করা যেত না। কলিজা, টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না। এই যে যখন তুমি চিঠিটা পড়বে, তখন হয়তো আমি অনেক দূরে চলে যাব। যদি তোমাকে দেখানোর জন্য হতো তাহলে এসব কিছুই করতাম না, তাহলে অন্তত নিজেকে এভাবে শেষ করতাম না। যাদের টাকা পয়সার লোভ থাকে তাদের নিজের জীবনের প্রতি লোভ থাকে না, এটা কি করে হতে পারে? জীবন তো একটাই, তাহলে টাকা পয়সার লোভ করে জীবনটাকে কিভাবে তুচ্ছ করা যায়? এরপরেও যদি তোমার মনে হয় তোমার এই কোটি কোটি টাকার প্রতি আমার লোভ ছিল, তাহলে আমি ব্যর্থ। কলিজা, অনেক অন্যায় করেছি তোমার সাথে, মাফ করে দিও আমায়। তোমায় হয়তো আর কখনো দেখতে পাবো না, কারণ আমি যে তোমায় ছেড়ে অনেক দূরে চলে গেছি। কলিজা, জীবিত থাকলে হয়তো তোমার জড়িয়ে ধরে একবার আদর করতে পারতাম, বুকে টেনে নিতে পারতাম। চিঠিটার এই লাইনটা যখন পড়বে, তখন আমি তোমার থেকে অনেক দূরে। এখন কি একটা বারো বুকে জড়িয়ে ধরলে এই ভালোবাসা পরশ এঁকে দিবে? তাহলে উপরে গিয়েও শান্তি পেতাম। খুব জানতে ইচ্ছে করছে, আজ যদি আমি তোমার পাশে থাকতাম, সত্যি কি তুমি আমি ভালোবেসে বুকে টেনে নিতে? জানো, খুব ইচ্ছে ছিল একটাবার তোমার ওই মুখে ভালোবাসি কথাটা শোনার, একটাবার আমাকে ভালোবেসে বুকে টেনে নিবে সেটা দেখার। তোমার ভালোবাসা পাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে আশাটা আর পূর্ণ হলো না।
তোমার থেকে অনেক দূরে চলে যেতে হলো। ভালো থেকো, সুখে থেকো, সেই কামনাই করি। তুমি ভালো থাকলে আমি অনেক দূরে গিয়েও শান্তি পাবো। ইতি তোমার ভালোবাসা না পাওয়া এক অভাগিনী। হেনার আরো শক্ত করে জড়িয়ে ধরে, কলিজা গো, তুমি এটা কেন করলে? হেনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কলিজা গো, তুমি এটা কেন করলে? তোমায় একটা না, 1000টা চুমু দিব আমি। আকাশ বুক ফাটিয়ে কান্না করতেছে আর হেনার মৃতদেহটাকে জড়িয়ে ওর চোখের, মুখে, কপালে, গালে পাগলের মতো চুমু খাচ্ছে। আকাশের কান্না দেখে আরো কান্না মাত্র যেন আরো বেড়ে গেছে। আরো সহ্য করতে পারছে না, সেখান থেকে চলে আসে। এই আকাশ, আপনি এবার এখান থেকে চলে যান। আমার মেয়েটাকে তো আপনি বাঁচতে দিলেন না। মৃত বানিয়ে এখন আফসোস করে কি লাভ বলেন? ওই ওসি, একদম চুপ। আমার কলিজা মৃত না, আমার কলিজা আমার বুকে ঘুমিয়ে আছে। একদম একটা সাউন্ড করবি না। সাউন্ড করবি তো গলার কণ্ঠনালী সোজা টেনে বের করে ফেলবো। আপনার যা করার আমার সাথে করেন, কিন্তু আমার মেয়ের লাশ আমি আপনাকে স্পর্শ করতে দেব না। থানা থেকে কিছু পুলিশ এসেছে। এই যে তোরা কি দেখছিস, ওনাকে নিয়ে গিয়ে বাইরে রেখে আয়। আমার মেয়ের আশপাশে ওনাকে আসতে দিবি না। আকাশ তো কোনো মতেই হেনাকে ছেড়ে উঠবে না। সে শক্ত করে হেনাকে জড়িয়ে ধরে আছে। ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আকাশকে বাইরে বের রেখে আসে। এই তোরা কি করছিস? প্লিজ আমাকে ভিতরে যেতে দাও, আমার কলিজা ঘুমিয়ে আছে। থানার পুলিশগুলো বলল, ভাই মাফ করেন, স্যারের অর্ডারে আমরা অমান্য করতে পারবো না। আকাশ ঘরের বাহিরে বসেই কান্না করছে আর মাটিতে বসে বসে পাগলের মতো প্রলাপ করছে। আকাশের যেন পুরোপুরি মাথা নড়ে গেছে। একটু পর পুলিশগুলো হেনার লাশটাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে যায়। আকাশের মাথা পুরো আউট হয়ে গেছে। সে গাড়িটা স্টার্ট দিয়ে আরোকে ডাকতে থাকে, কিন্তু আরোর কোনো খোঁজ খবর নাই। তাই তো সে একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করে। কিন্তু সে কোথায় যাচ্ছে কোনো হুঁশ নাই। তার ভিতরটা যেন ফেটে যাচ্ছে। হেনার মায়াভরা মুখটা তার চোখের সামনে এখনো ভেসে উঠছে। আকাশ গাড়ি ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড়ায়। পরে দোকানের ভিতর থেকে 2টা মদের বোতল কিনে আনে। এদিকে গাড়ি ড্রাইভ করছে আর একদিকে মদ পান শুরু করে। না, আমার কলিজা কেন মারা গেল? আজ আমি নিজেকেও শেষ করে দিব। গাড়ি ড্রাইভ করে বাড়ি আসতে আসতে 2 বোতল শেষ করে ফেলে। আকাশ বাসায় ঢুকতেই ওর আম্মু জিজ্ঞেস করে, বাবা তোর কি হয়েছে? তোকে এমন হতাশ লাগছে কেন? আর তোর মুখ দিয়ে কিসব বাজে গন্ধ আসছে। এই একদম চুপ, একদম চুপ, একটা সাউন্ডও না। আমার কলিজা মরে গেছে, আজ আমি নিজেকেও শেষ করে দিব। আকাশের আম্মু তো কিছুই মাথায় কাজ করছে না। কি সব বলছে আকাশ উল্টাপাল্টা? কলিজা মরে গেছে, নিজেকে শেষ করে দিবে? আকাশ ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ব্লেডটা রগ বরাবর চেপে ধরে, কলিজা আমিও তোমার কাছে চলে আসতেছি বলে রগের উপর চালিয়ে দেয়। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে। একটা সময় আকাশ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। পরে আকাশের কিছু মনে নেই। ছেলেটার কি হয়েছে যে ছেলেটা আজ নেশা করে এসেছে? আমার ছেলে তো এমন ছিল না। না, ওর কিছু একটা হয়েছে। না, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আকাশ আম্মুর রুমে এসে দেখে আকাশ বেহুশ হয়ে ফ্লোরের উপরে পড়ে আছে আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আকাশের এই অবস্থা দেখে ওর আম্মু সজোরে একটা চিৎকার মারে। আকাশ, আব্বু আর রুহি নিচেই ছিল। আকাশের আম্মুর চিৎকার শুনে ওনারা দৌড়ে রুমে আসে। বাসায় আরো কাজের মানুষ যারা ছিল সকলেই দৌড়ে এসে দেখে পুরো ফ্লোরে রক্তে লাল হয়ে আছে আর আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে। আকাশের আম্মু তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আকাশের আম্মু পাগল হয়ে গেছে আকাশের এই অবস্থা দেখে। তিনি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। তারপর আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়।
সবাই বাইরে অপেক্ষা করছে। একটু পর একজন ডাক্তার বের হয়ে আসে ইমার্জেন্সি রুম থেকে। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? দেখেন, সে রগের মধ্যে এমনভাবে ব্লেড চালিয়েছে যার ফলে তার পুরো রগ কেটে গেছে, আর অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা তো জানেন, এই একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কখনোই ভালো লক্ষণ নয়। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আশা রাখতে পারেন, সে এখন সেভ আছে। বাকি যদি উপর আল্লাহর অন্য কোনো হুকুম থাকে সেটা উনিই ভালো জানেন। আচ্ছা, আপনারা এখন টেনশন করেন না, রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর এখনও জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। তারপর আপনারা রোগীর সাথে দেখা করতে পারবেন। এটা বলে ডাক্তার চলে যায়। এদিকে আকাশের আম্মুর তো রুহু বের হয়ে যাবে অবস্থা। তার সোনার টুকরা ছেলেটার কিছু হলে তিনিও বাঁচবেন না। এদিকে একদিন পেরিয়ে 2 দিনের মাথায় আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশের জ্ঞান ফেরার পর সে হেনাকে খুঁজতে থাকে। নার্স একজন কেবিনে থেকে বের হয়ে এসে জিজ্ঞেস করে, আপনাদের মধ্যে হেনা কে? আমাদের মধ্যে তো হেনা নামের কেউ নাই। পেশেন্ট হেনা নাম বলে বলে ডাকছে। আচ্ছা, আমাকে যেতে দিন, আমি দেখছি। আচ্ছা, আপনি ভিতরে আসুন। আকাশের আম্মু কেবিনের ভিতরে ঢুকে আকাশের মাথার কাছে গিয়ে বসে। আকাশ ওর আম্মুকে দেখতে পেয়ে হাত দিয়ে পেঁচিয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমার হেনা সুইসাইড করেছে। মেয়েটা আমাকে খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে মাঝে ভুল বুঝাবুঝি হয়, তাই আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। মেয়ে সেটা মেনে নিতে পারেনি, তাই সে সুইসাইড করেছে। আমার ওকে চাই। আকাশের আম্মু তো কিছুই মাথায় ঢুকছে না। তবে উনি কিছুটা ক্লিয়ার যে ছেলেটা পাগলামোটা করছে হেনার জন্য। আম্মু, আমার হেনাকে চাই, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা বাবা, তুই সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে হেনাদের বাসায় যাব। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি হেনার। আকাশের আরো 3 দিন হসপিটালে রাখা হয়। মোট 5 দিন পর হসপিটাল থেকে আকাশকে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, সর্বক্ষণ খালি হেনার নাম মুখে, যে ওর হেনাকে চাই। আকাশের আম্মু খবর লাগিয়েছিল ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার খোঁজ চালিয়ে দেখে আসলেই মেয়েটা সুইসাইড করেছে। আকাশের আম্মু তো হতাশ হয়ে যায়। এখন ছেলেকে কি জবাব দিবে? ছেলে তো হেনা হেনা করে নিজেকে শেষ করে দিচ্ছে, খাওয়া দাওয়া করছে না, কিছুই করছে না। ওর এক কথা, হেনাকে চাই। আকাশ হেনা হেনা করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হেনাকে এনে দিচ্ছে না। আর এনে দিবেই বা কিভাবে? হেনা তো মরে গেছে। সে যে দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সেই দুনিয়ায় একবার কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু আকাশের মন তো মানছে না। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে হেনা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আকাশ এখনো মোটামুটি সুস্থ। সে গাড়িটা বের হয়ে হেনার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে হেনার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু হেনার বাসায় গিয়ে দেখে সবকিছু তালা মারা। ঘরে মেইন দরজায় বড় একটা তালা ঝুলানো। সে পাশের একটা মানুষের কাছে জিজ্ঞেস করে ওনারা কোথায় গিয়েছে। লোকটা বলল ওনার মেয়ে মারা যাওয়ার পর দিন এই শহর ছেড়ে ওনারা অন্য কোথাও চলে যায়। আকাশ জানতে চাইল কিন্তু কেন চলে গেল তারা। তখন লোকটা বলল ওনাদের নাকি এই শহরে দম বন্ধ হয়ে আসছে। ওনার মেয়ের জন্যই নাকি ওনারা এই শহরে পোস্টিং হয়েছে, কিন্তু ওনার মেয়ে যেহেতু নাই, তাহলে ওনারা এখানে থেকে কি করবেন? তাই ওনারা অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে গেছে। তারপর আকাশ লোকটার কাছে জানতে চাইলেন, আচ্ছা আপনি কি বলতে পারেন ওনারা কোথায় গেছেন? লোকটা উত্তরে একটা কথাই বলল, আমাদের তো বলে যায়নি কোথায় যাবে, তবে এইটুকুও বলেছে ওনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। আকাশের চোখ জোড়া আবার ভিজে যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আকাশ গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দেয়। আকাশের আম্মু একটানা বারবার ফোন দিচ্ছে, ওনারা তো পাগল হয়ে গিয়েছে। ছেলেটা গাড়ি নিয়ে কোথায় চলে গেল? এমনিতেই শরীর ভালো না, আবার যদি কোনো দুর্ঘটনা হয়, আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। আকাশের ফোন বেজেই চলেছে, কিন্তু সে ইচ্ছে করেই ফোন পিক করছে না, কারণ তার কিছু ভালো লাগছে না। আকাশের আম্মু একটানা বারবার ফোন দিয়ে যাচ্ছে, ওনারা তো পাগল হয়ে গিয়েছে।
আকাশের ফোন বেজেই চলেছে, কিন্তু সে ইচ্ছা করেই ফোন পিক করছে না, কারণ তার কিছুই ভালো লাগছে না। তার একা কিছু সময় চাই। আকাশের ভিতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। হঠাৎ আকাশে আরুর কথা মনে পড়ে। আল্লাহ, এতদিন ওর কথা ভুলেই গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়ে আরুকে ফোন দেয়। ফোন বারবার সুইচ অফ আসছে। আকাশ গাড়ি ঘুরিয়ে আরুর বাসার দিকে রওনা দেয়। আরু বাসায় গিয়েও দেখে সেই অবস্থা। আরুর বাসায়ও তালা ঝোলানো। আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করলে তারাও বলে তারা নাকি কিছুই জানে না। তারা কোথায় গিয়েছে? ঘর তালা মেরে। আকাশের যেন এখন পুরোপুরিভাবে দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। ও এখন ওকে কে সামলাবে? হেনা ওকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে। এদিকে আরুরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকাশ অনেক বন্ধু বান্ধবের কাছে খোঁজ লাগায় আরু ব্যাপারে, কিন্তু কেউ নাকি কিছুই জানে না। সে নাকি বিগত 3 দিন ধরে ক্লাসে আসছে না। আকাশ মন খারাপ করে বাসায় চলে আসে। আকাশের আম্মু তো পাগল হয়ে গেছে। এই ছেলে কোথায় গিয়েছিল? আকাশকে দেখতে পেয়ে আমাকে আর কত টেনশনে রাখবি বল? কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নীরবে কান্না করতে থাকে, হেনার দৃশ্যগুলো মনে করে করে। কলিজা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। সময় তোমার মূল্য দেয়নি, তাই বলে আজ এইভাবে পস্তাতে হবে আমাকে? আকাশের আম্মু বাইরে থেকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে বারণ করে দিয়েছে, খাবে না। আকাশের আম্মু অনেক করে রিকোয়েস্ট করে, কিন্তু সে খাবে না, খাবেই না। আকাশের আম্মু হতাশ হয়ে ফিরে যায়। আকাশ পুরোপুরি খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। সবসময় হেনার কথা মনে করে করে নীরবে কান্না করে। নিজেকে সে সবসময় তার রুমের মধ্যেই বন্দি করে রাখে। বাইরের আবহাওয়া যেন তার কাছে বিষাক্ত মনে হয়। কারোর সাথেই ঠিক মতো কথা বলে না। মা, বাবা, বোন সবার সাথেই ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছে। ধরতে গেলে এক প্রকারে মেন্টালি সিক হয়ে গেছে। মুখের গোপ, দাড়ি সমস্ত কিছুই বড় হয়ে গিয়েছে, কিন্তু সে কিছুই কাটায় না। এভাবে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। এদিকে আকাশের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যায়। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সবার কথা যে ভুলেই গিয়েছে। এক কথায় তার খালি হেনার কথাই মনে আছে। বাকি মা বাবাকে ঠিকমতো চিনতে পারে না সে। কলেজে তো সে বহু আগ থেকেই ছেড়ে দিয়েছে। এদিকে রাতের বেলা কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলার কারো স্পর্শে ঘুম ভাঙে। সে অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে ধরে উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে চুমো খাচ্ছে, আর নরম সুরে বলছে, এই আকাশ, আর কত ঘুমাবে? আকাশ মিটমিট করে চোখ খুলে দেখে হেনা। আকাশ লাফিয়ে শোয়া থেকে উঠে বসে। কলিজা, তুই এসে গেছস? আমি জানতাম তুমি আসবে। আমার কলিজা আমায় রেখে কখনো মরতে পারে না। আকাশ 2 হাত দিয়ে হেনাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কলিজা, কি হাল করেছো তুমি নিজের? আমি তোমায় রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে আসে। আকাশ ওর আম্মুকে দেখে, আম্মু, হেনা ফিরে এসেছে আমার কাছে। আকাশের আম্মু হেনাকে দেখে কুকরে কান্না করে দেয়, কারণ আকাশ একটা বালিশকে আঁকড়ে ধরে আছে নিজের শরীরের সাথে, আর বালিশের সাথে নিজে নিজেই পাগলের মতো বকবক করছে। সে যেটাকে হেনা বলে দাবি করছে সেটা হেনা না, সেটা একটা বালিশ। আকাশ পুরোপুরি পাগল হয়ে গেছে। সে উঠতে বসতে হেনাকে দেখতে পায়। ঘরের দেয়ালে সমস্ত জায়গায় হেনার নাম লিখে ভরে ফেলেছে। আকাশ আজ 6 মাস ঘর থেকে বের হয় না। খাওয়া দাওয়া ঠিক মতো করে না। ওর আম্মু ওকে অনেক কষ্ট করে খাবার খাওয়ায়। খেলে হেনাকে এনে দিব। বাবা, আর কত এভাবে পাগলামি করবি বল? এখানে হেনা নাই। তুই যাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছিস সেটা একটা বালিশ। এই আম্মু, তুমি বেশি জানো। আমি বলেছি না এটা আমার হেনা, আর তাও সে আমার সামনে বসে আছে। আচ্ছা ঠিক আছে, এটা তোর হেনা। বাবা, এবার চুপচাপ ঘুমিয়ে পড়। না, আমি ঘুমাবো না। আমি সারা রাত হেনার সাথে গল্প করব। আকাশ, এখন কিন্তু ভালো হবে না। আমি কিন্তু হেনাকে চলে যেতে বলবো। না প্লিজ আম্মু, এটা করবে না।
আমি ঘুমাচ্ছি, আমি ঘুম যাচ্ছি। আকাশ বালিশটাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ে। আর অন্যদিকে আকাশের আম্মু চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে রুম থেকে বের হয়ে যায়। কত সুন্দর সুস্থ সবল ছেলেটা কি যে হয়ে গেল। ছেলের এই অবস্থা যেন তার কলিজাটা একদম ছিদ্র করে দিচ্ছে। তিনি রুমে গিয়ে আওয়াজ করে কান্না করে দেয়। আকাশের আব্বু পাশে বসা, তিনিও কান্না করেছেন। এই আকাশের আব্বু, আমাদের ছেলে কি আর কখনো ঠিক হবে না? আমার ছেলের এই অবস্থা দেখে আমার কলিজা যে সইছে না। প্লিজ তুমি আমার ছেলেকে ঠিক করে দাও। আমার ছেলেকে আমি আবার আগের রূপে দেখতে চাই। আমারও যে ক্ষমতা নেই কিছু করার, সমস্ত কিছুই যে উপরওয়ালার হাতে। তবে আমি বান্দা হয়ে একটা চেষ্টা করতে পারি, কাল আমি সেটা করব। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমার ছেলে সুস্থ হওয়া চাই। পরের দিন সকালবেলা আকাশের আব্বু ওকে সেলুনের দোকানে নিয়ে যায় ওর দাড়ি গোপগুলো কাটানোর জন্য। আকাশের দাড়ি গোপ না কাটার কারণে ইয়া বড় বড় হয়ে গেছে। সে তো কোনো মতেই রুম থেকে বের হবে না। তাও আকাশের আব্বু ওকে ফুসিয়ে ফাঁসিয়ে নিয়ে যায় যে হেনাকে এনে দিবে বলে। দাড়ি গোপ কাটার পর আকাশ নিজেকেই চিনতে পারছে না সে কেমন ছিল আর এখন তাকে কতটা স্মার্ট লাগছে। সে নিজের মুখমণ্ডল বারবার হাত দিয়ে বুলিয়ে দেখছে। দাড়ি গোপ কাটার পর আকাশের বাবা আকাশকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরার কারণে যদি তার মাইন্ড ফ্রেশ হয়, আকাশে নিয়ে একটা পার্কে যায়। সেখানে আকাশ ছোটকালে আসার জন্য খুব বায়না করত। তোর মনে আছে তুই ছোটকালে এখানে আসার জন্য কত বায়না করতি? হ্যাঁ বাবা, আর আমি জানি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, কারণ যাতে আমার মাইন্ড ফ্রেশ হয়। শোনো আব্বু, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আমি নিজেই চাইতাম না দুনিয়ার রং দেখি। হেনা চলে যাওয়ার পর ইচ্ছা করে নাই নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছি, কারণ আমার হই হুল্লোড় সব হেনার মৃত্যুর সাথে সাথে কবরে দাফন দিয়ে গিয়েছে। দুনিয়া যেন আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল, তাই নিজেকে কষ্ট দিয়েছি এতদিন। আমার জন্যই সে এমনটা করেছে, আর আমি কি ভাবে রং তামাশা করব। তবে হ্যাঁ, নিজেকে বন্দি রাখতে রাখতে একটা সময় সত্যি আমার হিতাহিত জ্ঞান বলতে আর কিছুই ছিল না। কিন্তু আজ এতদিন পর যখন বাইরে পরিবেশ দেখলাম, নিজের বেশভূষা ছেড়ে অন্যরূপে দেখেছি নিজেকে, এখন সত্যিই মনে হচ্ছে আমি কত বড় পাগলামো করেছি। যা হয়েছে ভুলে যা, আর প্লিজ একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। তোকে আমরা আবার আগের মতো দেখতে চাই। আর তুই জানিস তো তোর মা রোজ কান্না করে তোকে দেখে। কত রাত না ঘুমিয়ে চোখের পানি দিয়ে বিছানা ভিজিয়েছে সেটা একমাত্র আমি জানি। না বাবা, এবার আর কষ্ট দিব না আম্মুকে, আর এক ফোঁটাও চোখের পানি পড়তে দিব না আম্মুর চোখ থেকে। আমি আবার আগের মতো হয়ে যাব, আর আমি কাল থেকে তোমার যে কোনো একটা অফিসে জয়েন হব ভাবছি। এতটা খুশি লাগছে যে তোকে বলে বুঝাতে পারবো না। তোর যেই অফিসে ইচ্ছে জয়েন কর, কাজ করতে ইচ্ছে না করে করবি না। দরকার হয় আমার যত অফিস আদালত আছে সবগুলোতে একদিন করে ঘুরে ঘুরে দেখবি। কথাবার্তা বলে বাপ ছেলে দুজনেই ঘরে চলে যায়। আকাশের আম্মু তো খুশিতে কান্না করে দেয় যে তার ছেলে আবার আগের মতো হয়ে ফিরে এসেছে। তিনি খুশিতে আকাশের গালে কপালে অনেকগুলো চুমে এঁকে দেয়। বাসায় আজ আকাশের সমস্ত পছন্দের খাবারগুলো রান্না হয়। পরদিন সকালবেলা সে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নেয়, কারণ আজ থেকে সে তার বাবার অফিসে জয়েন করবে। পরে নাস্তা করে রেডি হয়ে বাবা মা দুজনেরই পায়ে ধরে সালাম করে পরে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আকাশকে ওয়েলকাম করার জন্য। আকাশ অফিসে পৌঁছানোর সাথে সাথেই সবাই তাকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানায়। পরে আকাশকে তার কেবিনে নিয়ে দেওয়া হয়। ম্যানেজার মোটামুটি আকাশকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আকাশ একটা জিনিস লক্ষ্য করে, অফিসের সবাই মোটামুটি মিশুক। না, এই অফিসেই থেকে যাব, অন্য অফিসে যাব না। সারাদিন অফিসেই কাটায়। প্রথম দিন তাই কাজের হাগামাথা বুঝে যাচ্ছে না, তাও যতটুকু পারে করে। আজকের মতো বাসায় চলে আসে। কিরে বাবা, অফিস কেমন লাগলো? আম্মু, অনেক ভালো লেগেছে, আমি অফিসেই থেকে যাব। অফিসের সবাই মোটামুটি মিশুক। আচ্ছা, তোর যা ভালো লাগে কর। আকাশের রীতিমতো প্রতিদিন অফিসে সময় দিতে থাকে। একদিন অফিসের বস ছিল না, তাই কোনো স্ট্যান্ডও ছিল না। আকাশ অফিসে যাওয়ার পর থেকে নুসরাত নামের একটা মেয়েকে আকাশের অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হয়। মেয়েটা বেশ ভদ্র, আচার ব্যবহারও সুন্দর। নুসরাত একদিনই আকাশের সাথে ভাব জমিয়ে ফেলে। আকাশও তার
দ্বিমত করেনি, কারণ সে তো আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে এড়িয়ে চলবে কিভাবে? ওকে এড়িয়ে চললে কিভাবে কাজ হবে? অফিস শেষ করে বিকেলবেলায় বাসার দিকে রওনা হয় আকাশ। জ্যামে আটকে আছে গাড়ি। এমন সময় আকাশের নজর পড়ে একটা গাড়ির মধ্যে, যেখানে পিছনের সিটে হারুর মতো কেউ একজন বসে আছে। আকাশ প্রথমে থ খেয়ে যায়, এটা কি আরও না অন্য কেউ? আকাশ একটু ভালো করে লক্ষ্য করে দেখে, হ্যাঁ, এটা তো আরও। আকাশ গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় জ্যাম ছেড়ে দেয় আর গাড়িটা টান দিয়ে চলে যায়। আকাশ তাড়াতাড়ি করে নিজের গাড়িতে ফিরে আসে, কিন্তু তত সময় সে চলে গেছে। আকাশ পরে নিজের বাড়িতে ফিরে আসে। আকাশের কোনো মতেই হিসেব মিলছে না। হুট করে আজ থেকে 6 মাস আগে আরও কোথায় চলে গেছে? কোনো যোগাযোগ নাই, কিছুই নাই। সমস্ত যোগাযোগ অফ কেন করে দিল? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ধুর, আজ ওর সাথে কথা বলতে পারলেই সবটা ক্লিয়ার হয়ে যেত। তবে এত কিছুর ভিড়ে সে হেনাকে ভুলতে পারেনি। যত যাই হোক, মনের এক কোণে হেনার জন্য জায়গা রয়ে গেছে। একাকিত্ব সময়গুলো হেনার স্মৃতি তাকে কাঁদায়। বাসায় এসে দেখে ওর আব্বু আম্মু ওর বিয়ের আলাপ করছে, যে এবার ছেলেটাকে বিয়ে করে দেওয়া উচিত। ছেলেটা আর কত একা থাকবে? তার চেয়ে বড় কথা, আমাদেরও তো নায়নাতকির মুখ দেখতে ইচ্ছা হয়। আকাশ, এদিকে আয়। হ্যাঁ আব্বু, বলো। এবার ঘরে বউ মানবো। এই বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই। তোমাদের যা ভালো লাগে করো, আমি তোমাদের মতের উপরে যাব না। তবে আমাকে আর কিছু সময় দিতে হবে। আচ্ছা, সময় নেই, কিন্তু আমরা মেয়ে ঠিক করে রেখেছি। এখন তোর সময় হলে বলবি, তখন তোর বিয়ে করাবো। আকাশ নিজের রুমে চলে যায়। আকাশের কোনো ইচ্ছা নাই বিয়ে করার, কারণ সে যাকে আপন করতে চায় সে তার থেকে আরও বেশি দূরে চলে যায়। আজ বিয়ে করে ঘরে বউ আনবে, কিন্তু পরে যখন তার উপরে মন বসবে তখন সে দূরে সরে যাবে। এসব নিয়ে ভাবছে, এমন সময় রফিক ভাই ফোন করে। স্যার, কালকে চট্টগ্রামে মিটিংয়ে যেতে হবে, একটু আগে যদি অফিসে আসতেন আপনি। রফিক হচ্ছে অফিসের ম্যানেজার। আচ্ছা, সমস্যা নেই, আমি আগেই চলে আসব। স্যার, একদিনে হয়তো আসা যাবে না। ওকে বলে ফোন রেখে দেয়। পরের দিন তাড়াতাড়ি করে উঠে নাস্তা করে নেয়, আর ওর আব্বুকে বলে আজ চট্টগ্রাম যেতে হবে অফিসের মিটিংয়ের জন্য। আজ হয়তো বাড়ি ফিরবো না, বাড়ি ফিরতে হয়তো কাল হবে। আচ্ছা, সমস্যা নেই, সাবধানে যেও। সাথে করে এক স্যুট কাপড় ব্যাগ করে নিয়ে অফিসের জন্য রওনা দেয়। 10টার ফ্লাইটে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। আকাশের সাথে যাবে নুসরাত। আকাশ অফিসে এসে ফাইলগুলো একবার দেখে নেয়, তারপর যাত্রা করে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2টায় মিটিং, তারা বিমানে করে যাওয়ায় 12টার মধ্যেই পৌঁছে যায়। হোটেলে আগে থেকেই বুক করা আছে, তাই তারা সোজা এসে হোটেলে ওঠে। এই হোটেলেই মিটিং হবে। পরে তারা কিছুটা সময় বিশ্রাম নিয়ে 2টা বাজে মিটিং করে। ওদের সাথে ডিল কনফার্ম করে পরে 4টায় মিটিং শেষ হয়ে যায়। এরপর কি করবে? হোটেলে বসে বসে বোরিং লাগছে। এই নুসরাত, চলো সমুদ্র সৈকতে ঘুরে আসি। স্যার চলেন, আমারও অনেক দিনের ইচ্ছে সমুদ্র সৈকত দেখব। নুসরাত তো সমুদ্র দেখতে পেয়ে সে তো পানিতে নেমে পড়ে, সে তো মহা খুশি। অন্যদিকে আকাশ চুপচাপ একটা পাথরের উপরে বসে আছে আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। এমন সময় আকাশের অনেক চেঁচামেচির আওয়াজ কানে আসে। আকাশ লক্ষ্য করে অনেকগুলো মানুষ জড়ো হয়ে হই হুল্লোড় করছে। আকাশ দৌড়ে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। একজনকে জিজ্ঞেস করলো যে ভাই কি হয়েছে? সে বলে, ভাই মাইয়া পোয়া ওগো মাথা ঘুরিয়ে পড়িয়ে গেছে। চিটাগাংয়ের ভাষায় মানে মেয়ে একটা মাথা ঘুরে পড়ে গেছে। আকাশ মানুষজন ঠেলে সামনে এগিয়ে যায় মেয়েটাকে দেখার জন্য। সে যা দেখে তার তো কলিজা মোচড় দিয়ে ওঠে। আকাশের চোখ বড় বড় হয়ে যায় বেহুশ হওয়া মেয়েটাকে দেখে। সে দেখতে পায় হেনা বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। আকাশ তো মাথায় কাজ করছে না, হেনা জীবিত হলো কি করে? সে তো মারা গিয়েছে। ওর লাশকে আমি আকাশ ঝাপটে ধরে কান্না করেছি। ইম্পসিবল, মরা মানুষ জীবিত হয় কি করে?
না, আমার কি কোথাও ভুল হচ্ছে? সে নিজেকে চিমটি দিয়ে দেখে, না, সে তো ব্যথা অনুভব করছে। তার মানে কি হেনা জীবিত? তাও আবার আমার চোখের সামনে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। এই ভাই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? প্লিজ আমার সাথে কেউ একটু হেল্প করুন, আমি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাব। একজন বলে ওঠে, ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? আপনার রিলেটিভ এমন কিছু হয় নাকি? আকাশ বলে, বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো ওর সাথে আমার আত্মার সম্পর্ক। এবার বুঝে নেন ওকে আমি চিনি কি চিনি না। আকাশ হেনাকে কোলে করে তুলে নিয়ে একটা সিএনজি দাঁড় করায়। এই ভাই, আশেপাশে কোনো হসপিটাল থাকলে প্লিজ এমার্জেন্সি আমাকে নিয়ে চলুন। ড্রাইভার চিটাগং সাউথ মেডিকেল কলেজের সামনে দাঁড় করায় গাড়ি। আকাশ ভাড়া চুকিয়ে নিয়ে হেনাকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে ঢোকে। আকাশ নার্স একজনকে দেখতে পেয়ে, এই যে সিস্টার, প্লিজ একটু দেখুন তো ওর কি হয়েছে। নার্স ওয়ার্ড বয় একজনকে ডেকে এনে হেনাকে কেবিনে শিফট করায়। আকাশ পাশেই একটা চেয়ারে বসে আছে। একটু পর নার্সটা কেবিন থেকে বেরিয়ে আসে। আপনি প্লিজ চিন্তা করবেন না, ওনার কিছু হয়নি, জাস্ট মাথা ঘুরে বেহুশ হয়ে পড়েছে। অনেক দিন ধরে খাওয়া দাওয়া হয়নি, প্লাস ঘুম কোনোটাই ঠিক মতো হয়নি, তো তাই শরীর দুর্বল আছে, সেই জন্য মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হলেই ওনার জ্ঞান ফিরে আসবে, আপনি একদম চিন্তা করবেন না। আর আপনি চাইলে কেবিন যেতে পারেন। তারপর নার্স চলে যায়। আকাশ কেবিনের বাইরে চেয়ার দখল করে বসে আছে। ভাবছি কেবিনের ভিতরে যাব, অনেকটা সময় তো বাইরে বসে রইলাম। এবার গিয়ে মেয়েটাকে এক নজর দেখে আসি, কিন্তু এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই মাথার টনক নড়ে উঠল। নুসরাতের ফোন। ওহ শিট ম্যান, মেয়েটার কথা তো একদমই ভুলে গেছি। মেয়েটাকে যে একা ফেলে রেখে চলে এসেছি সেটা আমার মাথায় ছিল না। স্যার আপনি কোথায়? আপনি আমায় একা ফেলে রেখে কোথায় চলে গেছেন? স্যার প্লিজ, আমার খুব ভয় করছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আকাশ বুঝতে পেরেছে মেয়েটাকে একা ফেলে রেখে চলে এসেছে, তাই সে ভয়ে কান্না করে দিয়েছে। এই তুমি এখন কোথায়? স্যার রুম আটকে হোটেলের ভিতরে বসে আছি, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন, আমার খুব ভয় করছে স্যার। কখন কে আমার সাথে কি করে বসে। আরে পাগলি মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কেউ কিছু করবে না, আমি অল্প সময়ের মধ্যেই চলে আসব। না স্যার, প্লিজ আপনি এখনই আসুন। প্লিজ এমন করো না, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসব, খুব দরকারি একটা কাজে আটকে পড়েছি। আচ্ছা স্যার, আমি দরজা লক করে বসে আছি, আপনি আসলেই খুলবো, তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু প্লিজ স্যার। আচ্ছা। তারপর ফোনটা কেটে দেয়। রাত 11টা বাজে, হেনার জ্ঞান ফিরে আসার সময় হয়েছে। এতটা সময় হেনার পাশেই বসেছিল। এমন সময় আকাশের আম্মু ফোন দেয়। আকাশের কথা বলার জন্য কেবিন থেকে বের হয়ে হসপিটালের এক কোণায় চলে যায়। বাবা কেমন কাটলো তোর দিন? আম্মু, ভালো খারাপ মিলিয়ে। আর একটা গুড নিউজ আছে, সেটা পরে বলবো। এখন একটু তাড়াহুড়ো আছি, পরে কথা বলবো, নিজের খেয়াল রেখো বলে ফোনটা কেটে দেয়। মেয়েটার হয়তো জ্ঞান ফিরে এসেছে এই সময়। না, কেবিনে যাওয়া দরকার। আকাশ কেবিনে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে হেনা নাই। আকাশ পুরো কেবিন খোঁজ করে, কিন্তু হেনাকে সে কোথাও দেখতে পায় না। আকাশের তো চোখে পানি টলমল করছে। এবার হেনাকে হারিয়েছে নিজের দোষে। এবার কি ওকে হারিয়ে ফেললাম? আকাশ হঠাৎ করে লক্ষ্য করে হেনা বেডে যেখানে শুয়েছিল সেখানে একটা সাদা কাগজ। সে কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলে দেখে কিছু লেখা আছে। সে লেখাটা পড়তে আরম্ভ করে। কলিজা প্লিজ আমায় মাফ করে দাও, আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি, আর আমি চলে যাচ্ছি। আমার জ্ঞান অনেক আগেই ফিরে এসেছে, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম যে তুমি কখন কেবিন থেকে বের হবে, আর আমি সেই সুযোগে চলে যাব। প্লিজ আমায় খোঁজ করো না, আমি ধোঁকাবাজ একটা মেয়ে। তোমার জীবনে আমার থেকে 1000 গুণ বেশি ভালো মেয়ে আসবে। ভালো থেকো। আর কিছু লিখি নেই। আকাশ ধপাস করে মাটিতে বসে পড়ে।
তার এখন কি করণীয় সেটাই মাথায় কাজ করছে না। হেনা আমার থেকে দূরে চলে যেতে কেন চাইছে? এমনটাই যদি হতো তাহলে শুরুতে সে ওর ভালোবাসার কাবু কেন করত? ওর যদি দূরে সরে যাওয়ারই এত নিয়ত থাকতো তাহলে আমায় ভালোবেসেছিল কেন? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। তার উপরে আর কোনো খোঁজ নাই। আজ 6 মাসের উপরে সে আমার এত ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ কি এমন হলো যে সে আমার থেকে দূরে গিয়েছে? না, ঘটনা তো কিছুই একটা আছে। এর ভিতরে রহস্য কি সেটা আমাকে বের করতে হবে। আসলে মার পেজটা কোথায় সেটা আমি বের করেই ছাড়ব। তারপর আকাশ হোটেলে ফিরে আসে। রুমের দরজায় বাড়ি দিতেই নুসরাত দরজা খুলে দেয়, কারণ আকাশ আসার সময় ফোন করে দিয়েছে সে আসছে। নুসরাতের চোখ মুখ লাল হয়ে আছে ফুলে। আকাশ দেখেই বুঝতে পারে যে মেয়েটা অনেক সময় ধরে কান্না করেছে, তাই তার চোখ মুখ লাল হয়ে আছে ফুলে। নুসরাত আকাশকে দেখতে পেয়ে বিছানা থেকে নেমে আসে। এই মেয়ে, কি হাল করেছে চেহারা! নুসরাত খপ করে আকাশের কলার ধরে ফেলে। এই কুত্তা বিলাই খাটা শুনলু, তুই আমাকে একা রেখে কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তুই জানিস আমার কত ভয় লেগেছিল কেউ যদি আমার সাথে কিছু করে বসতো। আকাশ তো আল্লাহ, এই মেয়ে করছেটা কি? একে তো কলার ধরেছে, দুই আবার তুই তুগারি করছে। ওর মাথা মানে নষ্ট হয়ে গেছে না? কাকে কি বলছে? ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এই প্লিজ প্লিজ কান্না থামাও, সত্যি অনেক জরুরি একটা কাজ গিয়েছিলাম। এই কুত্তা, তুই এমন কি কাজে গিয়েছিলি যে আমার সঙ্গে নিয়ে যেতে পারলি না? একটা অবলা মেয়েকে এভাবে রেখে চলে গিয়েছিস, কুত্তা কোথাকার। প্লিজ নুসরাত, তুমি শান্ত হও। আমি জানি তোমার মাথা ঠিক নেই। এই তোর মাথা টিকে কুষ্টি মারি। তুই আমাকে এত সময় কাঁদিয়েছিস কেন? এখন তোকে আমি শাস্তি দেব, তুই মাথা নিচু কর। আকাশ তো পুরোই অবাক। এই উল্লুক, তোকে মাথা নিচু করতে বলেছি। এই 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 রেগে যাচ্ছ কেন? করছি। নুসরাত আকাশের মাথায় নিচু করে ওর চুলগুলো মুঠো ধরে টানতে থাকে। প্লিজ নুসরাত, ছেড়ে দাও, খুব লাগছে। নুসরাত আকাশকে ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে। স্যার প্লিজ, আমায় আর কখনো একা রেখে যাবেন না, আমার একা খুব ভয় করে। কি বলে? কিছুই মাথায় কাজ করছে না। মেয়েটার হিতাহিত জ্ঞান নাই, তাই সে আমায় জড়িয়ে ধরছে। সে হয়তো জানেই না সে কেমন ধরনের আচরণ করছে। আর আমি যে তার অফিসের বস, সে ভয়ের সাথে গুলিয়ে খেয়ে ফেলেছে। কিন্তু আকাশের চরম লেভেলের হাসি পাচ্ছে নুসরাতের নাক টেনে কান্না করে দেখে। হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো, পরে আমি যাব। আমি আসার সময় খাবার অর্ডার করে দিয়ে এসেছি, এখন হয়তো খাবার দিয়ে যাবে। নুসরাত লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। একই রুমে 2টা বেডরুম, একটা নুসরাত আর একটা আকাশ শুয়ে আছে। এত কিছুর ভিড়েও আকাশ কোনোভাবেই হেনাকে ভুলতে পারছে না। না, কিছু একটা করতে হবে। হেনা হয়তো এই শহরে থাকে। আকাশ সিদ্ধান্ত নেয় এবার আবারও কয়েকদিন চিটাগং শহরে থাকবে। যে করেই হোক হেনাকে সে খুঁজে বের করবে। কিন্তু কি করে খুঁজে বের করবে এত বড় শহর? তখনই তার মাথায় আসে হেনার আব্বুর কথা। হেনার আব্বু তো ওসি, তিনি একটা না একটা থানাতে তো অবশ্যই পেশাগত আছে। রানাকে ফোন করে, এই রানা, চিটাগং শহরে কতগুলো থানা আছে? সবগুলো থানার অফিসারের পদে যারা যারা আছে তাদের সব ছবি সহ ডিটেল চাই। ওকে ভাই, কাল সকালের মধ্যেই পেয়ে যাবেন। আর কাল সকালে আমাদের যত পরিচিত মানুষ আছে চট্টগ্রামে সবাইকে একটা জায়গায় মিট আপ করতে বলবি আমার সাথে। জায়গা ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আচ্ছা ভাই। তারপর আকাশ ফোন কেটে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই হোটেলের একটা বয় এসে খাবার দিয়ে যায়, সাথে একটা ফাইলও দিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে ফাইলটা ঘাঁটতে আরম্ভ করে। ফাইলটা রানা পাঠিয়েছে লোক দিয়ে। আকাশ একটা একটা করে কাগজ আর ছবি ঘেঁটে দেখছে। কাগজের মধ্যে অফিসারের সমস্ত তথ্য আছে। হুট করে হেনার আব্বুর কাগজটা সামনে চলে আসে। কাগজের উপরে হেনার আব্বুর ছবি। আকাশ এবার দেখেই চিনতে পেরেছে। আকাশ একবার দেখেই চিনতে পেরে যায় যে এটা হেনার আব্বু। সকালবেলা নুসরাতকে বলে, তুমি থাকো, আমি একটা কাজে যাচ্ছি, আর তোমার সাথে
দুইটা মেয়ে সব সময় থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। নুসরাতকে রেখে সে বের হয়ে যায়। আকাশ সিএনজি নিয়ে অক্সিজেন চলে যায়। সেখানে রানার সমস্ত ছেলে পেলে অপেক্ষা করে আছে আকাশের সাথে মিট করতে। আকাশ ওদের সাথে মিট আপ করে তারপর সব কয়টাকে নিয়ে কাগজের ঠিকানা মতো চলে যায়। আকাশ সবাইকে বাইরে থাকতে বলে। সে একাই থানার ভিতরে ঢুকে দেখে হেনার আব্বু চেয়ারের উপরে বসে আছে। হেনার আব্বু আকাশকে দেখতে পেয়ে থম খেয়ে যায়। কলিজার পানি যেন সব শুকিয়ে গেছে ওসির। এখনই যেন দম আটকে মারা যাবে। কোনো কথা ছাড়াই ঠাস করে ওসির গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দেয়। থানার সবাই তো থ হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এই এলাকায় ওসিকে ভয় পায় না এমন কেউ নেই। আর থানার লোকেরা তো বাঘের মতোই ভয় পায় ওসিকে, কারণ এলাকায় এসে অনেক গুন্ডা বদমাইশকে সে মেরে সোজা করে ফেলেছে। আর সেই ওসিকেই থাপ্পড় মারল এই ছেলে। ওই ওসি, হেনা কই তাড়াতাড়ি বল, না হয় তোর লাশ বের হবে আজ এই থানা থেকে। ওসি ঝাপটি মেরে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ, আমাকে মাফ করে দেন। ওই ওসি, তুই মাপ চাচ্ছিস কেন? তোর মাপ চাওয়ার কিছু নাই, আমার শুধু হেনাকে চাই। না হয় তোর আজ কি হাল করব তুই নিজেও ভেবে পাবি না। প্লিজ প্লিজ আপনি শান্ত হন, আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। থানার সবাই এখনো হা হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। ওসি করছেটা কি? সামান্য একটা ছেলের পায়ে ধরে বসে আছে। কে এই ছেলে? কারো মাথায় যেন কোনো কিছু কাজ ঢুকছে না। ওসি আকাশকে নিয়ে ওর বাড়িতে যায়। হেনা কই? ভাই, হেনা ওই রুমটাতে আছে ভাই। কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়। তারপর সে দরজা লক করে দেয়। আকাশের তো মাথা ভর্তি রাগ। সে আজ সমস্ত প্রশ্নের উত্তর চাইবে। হেনা খাটের উপরে পা মেলে বসে আছে। সে আকাশকে দেখে তো থতমত খেয়ে যায়। এই এই তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? আকাশ, কি সব বলছো উল্টাপাল্টা? আর তুমি এখানে কিভাবে আসছো? প্লিজ চলে যাও এখান থেকে। তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বহু আগে শেষ হয়ে গিয়েছে। তোমার চেহারাও আমি দেখতে চাই না। প্লিজ চলে যাও এখান থেকে। আকাশের তো মেজাজ গরম হয়ে যায়। সে গিয়ে হেনাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয় আর গলা চিপে ধরে। এই মেয়ে, তোর কথায় কি আমি এখান থেকে চলে যাব নাকি? অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে। তোর সাথে হিসাব চুকানো বাকি এখনো আমার। আজ সমস্ত শোধ তুলবো আমি আজ তোর কাছ থেকে। 6টা মাস পুরো পাগল ছিলাম আমি। তোর চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছিল। তুই আমার সাথে এমন কাজ করলি কিভাবে? তার জবাব আজ তোকে দিতে হবে, কুত্তার বাচ্চা। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করে। তোর শরীর থেকে আজ আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। হেনা তো ওই অবস্থাতেই খাটের উপরে সচরে পড়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি করণীয় এখন তার কিছুই বুঝতে পারছে না। আকাশ বেলটা খুলতেই হাতে নিয়ে হেনাকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করে। হেনা ব্যথায় তাড়নায় মুখ চেপে কান্না করছে আর আকাশের কাছে মিনতি করছে, প্লিজ আকাশ, আমায় ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। কিন্তু না, আকাশের ছাড়ার কোনো নামগন্ধই নাই। সে আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। সে হেনাকে বেল্ট দিয়ে মারতেই চলেছে। বেল্টের বাড়ির চোটে হেনার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে। ঠোঁট তো কেটে রক্তে লাল হয়ে গিয়েছে একদম। হেনার বাবা মা বাহির থেকে মিনতি করছে, প্লিজ আকাশ, আমার মেয়েটাকে ছেড়ে দিন, সে মরে যাবে। আকাশ একটা পর্যায়ে সে নিজেকে কান্না করে দেয় হেনার অবস্থা দেখে। বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে। আকাশ এটা দেখে তো চেঁচিয়ে কান্না করে দেয়। হাত থেকে বেলটা ফেলে দিয়ে হেনাকে চাপড়ে জড়িয়ে ধরে। কলিজা, তুই এটা কেন করলি? তুই কি জানিস না তুই ছাড়া যে আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত দায় হয়ে গিয়েছে? তোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথাও চিন্তা করতে পারি না আমি। তোর যদি সত্যিই কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল? কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলি? হেনাও কান্না করছে আকাশকে জড়িয়ে ধরে। কলিজা,
এমনটা করেছি বলে আজ তুমি জীবিত আছো, না হয় তোমাকে মেরে ফেলতো। তোমার ভালোর জন্যই আমি এমন নাটক করেছি, তোমার থেকে দূরে সরে গিয়েছি, কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। দরকার হয় দূর থেকে ভালোবাসবো, তাও তোমার ক্ষতি হোক সেটা আমি দেখবো কি করে বলো? হ্যাঁ না, তুমি কি বলছো? আমার তো কিছুই ঢুকছে না মাথায়। কিসের ক্ষতি কথা বলছো? আর আমাকে কে মেরে ফেলতো? হ্যাঁ না চুপ করে আছে। প্লিজ হ্যাঁ না বলো, এভাবে চুপ করে থেকো না। কে আমাকে মারতে চায়, যার জন্য তুমি আমার থেকে এত দূরে গিয়েছ? হ্যাঁ না, আকাশকে ছেড়ে দিয়ে। শোনো তাহলে, তোমাকে শুরু থেকে সমস্তটা বলি। আরও তোমাকে মেরে ফেলতে চায়। আকাশের তো হুশে উড়ে যায় হেনার কথা শুনে। কি বলছো হেনা, এটা কি করে সম্ভব? আর আরোই বা আমাকে কেন মারতে চাইবে? কারণ তুমি জাফর ইকবালের নাম শুনেছো, যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একটা সময়, যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশন দখল করেছে। হ্যাঁ চিনি, কিন্তু ওনার সাথে আরও সম্পর্ক কি? আর জাফর ইকবাল তো মারা গিয়েছেন। আরুকে জানো? আরু হচ্ছে জাফর ইকবাল সাহেবের মেয়ে। সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায়। আকাশের তো চোখ বড় বড় হয়ে যায় হেনার কথা শুনে। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করেছি? তুমি ক্ষতি করনি, কিন্তু তোমার বাবা করেছে। জাফর ইকবাল সাহেব দীর্ঘ বহু বছর ধরে টপ বিজনেসম্যানের তালিকায় ছিল, যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে। এটা জাফর ইকবাল সাহেবের সহ্য হয়নি। তার থেকে উপরে কেউ পৌঁছে যাক এটা তিনি মানতে পারেননি, যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায়। পরে একটা সময় দেখা যায় তিনি অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক করে মারা যায়। তার বাসায় সবাই জানতো তার পজিশন অন্যকে দখল করার ফলে তিনি ডিপ্রেশনে চলে যায়, আর তার থেকে হার্ট অ্যাটাক করে। তাই তার বড় মেয়ে আরও শপথ করে, যাদের কারণে তার বাবার এই অবস্থা হয়েছে তাদের কাউকে তিনি ছাড়বে না, শাস্তি দিবে সে নিজে। জাফর ইকবাল সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমাদের ফ্যামিলিকে দায়ী করেছে, তাই আরও কাজে নেমে পড়ে তোমার জীবন থেকে সুখ নামক বস্তুটা মুছে দিবে। আরও বহু আগ থেকেই সুযোগ খুঁজছিল যে তোমাকে কিভাবে কষ্টে রাখা যায়, তোমাদের জীবন থেকে সুখ কিভাবে কেড়ে নিবে, কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না। এমন সময় মুরগি নিজে গিয়ে ধরা দেয়, আর সেই মুরগি হচ্ছে তুমি। আরও যেই কলেজে পড়ে তুমি সেই কলেজে গিয়ে ভর্তি হলে। পর কি আর, ব্যাস আরও কাজে নেমে পড়লো তোমার পিছনে। সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে আর তোমার পরিবার থেকে সুখ কেড়ে নেবে। সে তোমাকে কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়, এটা সে কোনোভাবে মানতে পারছিল না। পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে আর বলে আমি যদি তোমার জীবন থেকে সরে না যাই সে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছি, আর যখন জানলাম সে জাফর ইকবাল সাহেবের মেয়ে, তারপর তো আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গিয়েছে। তখন আমি সরে যেতে বাধ্য, কিন্তু সে তোমার আর আমার পরিবারের ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছে, তাহলে তার আর কি চাই? তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার ক্ষোভটা কমে। আমারও একটা শর্ত ছিল ওর কাছে, যে আমি তোমার জীবন থেকে সরে যাব, আর সে তোমার বা আমার কোনো পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছে, তাহলে আর তার কী বা চাই? তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার ক্ষোভটা কমে যায়, তাই সেও আমার শর্তে রাজি হয়ে যায়। সে আমার কথা দিয়েছিল যে তোমার কোনো ক্ষতি করবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু আমি জানি তুমি আমায় কখনো দূরে যেতে দিবে না, তাই মৃত্যুর নাটক করে বাবা মার সাহায্য নিয়ে, যাতে করে তুমি আমায় একদম ভুলে যাও। কারণ কলিজা, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মরে গেলেও চাই না। তবে আরও ভাবতে পারিনি আমি এমন কিছু করে বসবো। আরও ধরে নিয়েছিল আমি মরে গিয়েছি, তাই সে তোমার থেকে দূরে সরে যায়, কারণ প্রতিশোধ সে নিয়ে ফেলেছে। তোমার জীবন থেকে আমাকে একদম চিরতরে সরিয়ে ফেলেছে। আকাশের তো কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আছে হেনার কথা শুনে। হেনা, তুমি আমার ভালোর জন্য এত কিছু করলে, আর সেই আমি তোমাকে না জেনে বেরেহম ভাবে বেল দিয়ে মারলাম।
কলিজা আমায় মাফ করে দাও। এই আকাশ, কি বলছো এইসব? প্লিজ এভাবে বলো না, আমার খুব কষ্ট হয় আকাশ। দুজনেই কান্না করছে। তবে হ্যাঁ, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। তবে ভিতরে ভিতরে আকাশের ক্ষোভ জন্মে নিয়েছে। সে আরুর 12টা বাজিয়ে ছাড়বে। আর তুই খালি ওয়েট কর। তুই আমার জীবনে সুন্দর দিনগুলো নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ কেড়ে নিয়েছিস। এবার আমি তোর রুহটাই শরীর থেকে বের করে ফেলবো। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেয়। চলো আমার সাথে, আজকের পর তোমাকে 1 মিনিটের জন্য চোখ থেকে আড়াল করব না। আকাশ হেনাকে কোলে করে নিয়েই রুম থেকে বের হয়ে যায়। হেনাও আকাশকে জড়িয়ে ধরে। ওর কোলের মধ্যে ছোট্ট বাচ্চা জড়সড় হয়ে আছে। আকাশ রুম থেকে বের হতেই হেনার বাবা আকাশের পায়ে পড়ে যায়। ভাই, ভাই আপনি আমার মেয়েটারে কই নিয়ে যাইতেছেন? ভাই আপনার পায়ে পড়ি, আমার মেয়েটার কিছু কইরেন না। আমার মেয়ের কিছু হইলে ভাই আমরা বাঁচবো না ভাই। ওই ওসি, একদম চুপ। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। হেনাকে আমি আর 1 সেকেন্ডের জন্য নিজের থেকে আড়াল করব না। ওকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাসার বউ করে রেখে দিব। অনেক সাধনার পরে ওকে আমি ফিরে পেয়েছি। হেনার আব্বু আকাশের পা ছেড়ে দেয়, কারণ তিনি কিছু একটা লক্ষ্য করেছে। আকাশের কথা বলার সময় তার চোখের মধ্যে পানি টলমল করছিল। তিনি বুঝে গেছে যে আকাশের মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না হেনাকে। সে নিজের জীবন দিয়ে হলেও হেনাকে রক্ষা করবে। আকাশ হেনাকে কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। পরে সিএনজিটাকে ঠিক করে সোজা হোটেলে চলে যায়। আর যাদের সাথে মিট করেছিল তাদেরকে সে থানার সামনে থেকেই বিদায় করে দেয়, কারণ হেনার বাসায় সবাইকে নিয়ে আসা সম্ভব না। হোটেলে পৌঁছে হেনাকে সে কোলে থেকে নামায়। হোটেলের সবাই তো মুচকি মুচকি হাসছে আকাশের অবস্থা দেখে, কিন্তু আকাশের এতে কিছু আসে যায় না। সে তার বউকে কোলে উঠেছিল। হেনাকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। নুসরাত তো আকাশকে দেখে অবাক, কারণ তার কোলের মধ্যে মেয়েটাকে। স্যার, মেয়েটাকে? তোমাদের ভাবি। নুসরাত তো ভেগা চাকা খেয়ে যায় আকাশের কথা শুনে। স্যার, ভাবি মানে? ভাবি মানে ভাবি, আজকালকের মধ্যে আমরা বিয়ে করব। নুসরাত তো মাথায় ঢুকছে না, আকাশ হুট করে কাকে ধরে নিয়ে এসে ভাবি বলছে। নুসরাত সবকিছু গুছিয়ে নাও, আজকেই আমরা ফিরে যাচ্ছি। তারপর আকাশ 3টা টিকিট কনফার্ম করে। সেদিনই আকাশ হেনাকে নিয়ে ওর শহরে ফিরে যায়। আকাশের বাসার সবাই তো অবাক হেনাকে দেখে, যদিও অবশ্য তার আগে কখনো হেনাকে দেখেনি, কিন্তু আকাশ তাদেরকে ছবি দেখিয়েছিল। আকাশ, হেনা না মরে গেছে? তাহলে সে ফিরে আসলো কি করে? আম্মু, তার পিছনে অনেক লম্বা ইতিহাস। এমন সময় আকাশের আব্বু আসে। কিসের ইতিহাস? তারপর সমস্ত কিছু খুলে বলে। আকাশের আব্বু তো শুনে পায়ে রক্ত মাথায় উঠে যায়। জাফর ইকবালের মেয়ে এমন একটা কাজ করেছে? ওয়েট, দাঁড়া, আমি খবর লাগাচ্ছি। ওদের আজ আমি 12টা বাজিয়ে ছাড়বো। না বাবা, প্লিজ, তুমি এখন কিছুই বলবে না। যা করার আমি করছি। সে আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতিশোধ আমিই নিব। আর তোমরা বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তোর যেমনটা ভালো লাগে কর। একটু পর খবরই ফোন দিয়ে জাফর ইকবাল সাহেবের বাড়ির সমস্ত ডিটেলস দেয়। আরু যে বাসাতে দেখিয়েছিল আগে, সেটা যদি হতো তাহলে সে মিনিটের মধ্যেই আরুকে বের করে ফেলতো। কিন্তু আরু তো সেই শহর ছেড়ে অন্য শহরে চলে গিয়েছে। হ্যাঁ না, তুমি থাকো, আমি একটু আসছি। সে ল্যাম্বরগিনিটা নিয়ে টান দিয়ে সোজা জাফর ইকবাল সাহেবের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা বয়স্ক মহিলা বাড়িতে। এই যে আন্টি, আরু কোথায়? বাবা, তুমি কি আরুর বন্ধু? ও, তুমি কি ওকে দেখতে এসেছো? কিন্তু সে তো এখানে নাই। মানে? তাহলে সে কোথায়? কেন বাবা, তুমি জানো না? সে আজ 1 মাস যাবৎ ব্লাড ক্যান্সার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। আকাশের তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আন্টি, কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আজ 1 মাস ধরে আমার মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। জানি না কার বদদোয়া লেগে এমন হয়েছে, কোন পাপের ফল সে ভোগ করছে। বাবা জানো, আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নাই। ছোট মেয়েটা থেকেও না থাকার মতো। সে নিজেকে সামলাতে কষ্ট হয়ে যায়, আমাকে সামলাবে কি করে? উনি বলতে বলতে কান্না করে দেয়।
আকাশের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আরুর উপর থেকে সমস্ত রাগ মিনিটের মধ্যেই উদাও হয়ে যায়। আর সে বুঝতে পারে বয়স্ক মহিলাটাই আরুর আম্মু। আপনি প্লিজ কান্না করবেন না, আর কিচ্ছু হবে না। যত ভালো চিকিৎসা লাগে আমি ওকে করাবো, ওর কিছুই হবে না। আপনার মেয়েকে আমি আপনার কোলে ফিরিয়ে দিব। আরুর আম্মুর থেকে টিকারে নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আরু একটা বেডের উপরে শুয়ে আছে, ওর মুখে মাস্ক লাগানো। তার কেবিনের বাইরে লেখা ভিতরে প্রবেশ নিষেধ। তাও আবার আকাশ ডাক্তার থেকে অনেক কষ্ট অনুমতি নিয়ে কেবিনের ভিতরে যায়। আরুকে দেখে আকাশের বুকটা ফেটে কান্না আসছে। আকাশ আরুকে ডাক দেয়, এই আরু ওঠ, দেখ আমি এসে গেছি, দেখ তোর বন্ধু আকাশ এসে গেছে। কিন্তু আরুর কোনো সারা শব্দই নাই। এই আরু, তুই কি আমার সাথে কথা বলবি না? সেই যে আমাকে ছেড়ে চলে এসেছিস, তারপর তো আর কোনো খোঁজই পাইনি রে আমি। আরু আস্তে আস্তে করে চোখ মেলার চেষ্টা করছে। সে চোখ খুলে দেখে আকাশ তার সামনে বসে আছে। আরু চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আরু আকাশকে ইশারায় বলে মুখ থেকে মাস্কটা খুলে দিতে। আকাশ তাই করে মুখ থেকে মাস্কটা খুলে দেয়। আকাশ, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, কারণ তোকে না দেখলে যে আমি মৃত্যুর স্বাদ কখনোই ভোগ করতে পারবো না। তোকে যে অনেক কষ্ট দিয়েছি আমি, বিধাতা যে তোর কাছে মাপ না চাই আমাকে মৃত্যুর স্বাদ ভোগ করাবে না। আকাশ, প্লিজ আমায় মাফ করে দিস রে। তোর জীবন থেকে সুন্দর সময়গুলো আমি কেড়ে নিয়েছি। তোর ভালোবাসার মানুষটা যে আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছে। পাপ করতে করতে পাপের বোঝা ভারী করে ফেলেছি আমি। বাবার মৃত্যুর জন্য তোদেরকে দায়ী করে তোর জীবন থেকে শান্তি নামক বস্তুটা কেড়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস কর, এখন উপলব্ধি করতে পারছি যে কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে না। উপরওয়ালা যখন হুকুম থাকে তখনই তার মৃত্যু হয়। আমি জানি না তোর কাছে কিভাবে মাপ চাইলে তুই আমাকে ক্ষমা করবি, কিন্তু বিশ্বাস কর, তুই যদি আমায় মাপ না করিস তাহলে আমি উপরে গিয়েও শান্তি পাবো না। এই পাগলি মেয়ে, এইসব কি বলছিস উল্টাপাল্টা? তোর উপরে আমার কোনো রাগই নাই। আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি। আর হেনা মরেনি, সে ফিরে এসেছে। সে তোর কথায় আমার থেকে দূরে গিয়েছে, এমন একটা নাট। আর এখন সমস্ত কথা বাদ, তোকে আগে সুস্থ হতে হবে। আকাশ, আমার হাতে যে আর সময় নাই রে, সুস্থ হয়েও কি করব? এই মেয়ে, একদম চুপ। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হতে পারে না। আমি তোকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আকাশ, প্লিজ এমনটা করিস না, কোনো লাভ হবে না এতে, উল্টো তোর খরচ হবে। আরও একদম চুপ থাকতে বলছি আমি তোকে, আর একটা কথাও বলবি না। আকাশ সাথে সাথে ওর বাবাকে ফোন করে। বাবা, আজকেই ইন্ডিয়ার 3টা টিকিট কাটো তো বিমানের। কেন? তুই ইন্ডিয়ার টিকিট দিয়ে কি করবি? বাবা, হাতে এত সময় নেই, বেশি কিছু বলতে পারবো না। সময় হলে সব বলবো। হেনাকে রেডি থাকতে বলো, আমি এসে ওকে নিয়ে রওনা দিব। আচ্ছা, আমি টিকিট কেটে রাখতেছি আর হেনাকেও বলতেছি। আকাশ আরুকে হসপিটাল থেকে রিলিজ করে ছাড়িয়ে নিয়ে ওর সাথে করে বাসায় নিয়ে যায়। পরে বাসা থেকে হেনাকে সাথে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে রওনা দেয়। আরুকে মাদ্রাজ নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। সেখানে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বলে যে অনেক দেরি হয়ে গেছে, তবে শেষ একটা চিকিৎসা করা যেতে পারে। যদি 4 সপ্তাহে ডায়ালিসিস করানো যায় তাহলে রোগী সুস্থ হয়ে যাবে। আর যদি ওর আগে কিছু হয়ে যায় সেটা উপরওয়ালা জানে। আকাশ, তা না হলে সেটাই করান। আরুকে ডায়ালিসিস করানো হয়। এভাবে পরপর 4 বার ডায়ালিসিস করানো হয়, কিন্তু আরুর কিছুই হয়নি। আল্লাহর রহমতে বরং সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আকাশ আরুকে নিয়ে সে দেশে ফিরে। আরু এখন মোটামুটি সুস্থ। আরু হেনা থেকে মাপ চেয়ে নেয়। প্লিজ হেনা, আমায় মাফ করে দিস। আমি যাদের ক্ষতি করেছি তারাই আমার জীবন বাঁচিয়েছে। এই আরু, পাগলামো কেন করছিস? তুই জানিস না বন্ধুদের মাঝে সরি টরি এসব কিছুই চলে না। শোন, আমি সব ভুলে গিয়েছি। এখন থেকে তুই আমার বান্ধবী না, তুই আমার বোন। সো মাপটা ভুলে যা। এসব বলে মাথা একদম গরম করবি না। আচ্ছা। দেশে আসার কিছুদিন পরে আকাশের আব্বু আম্মু আকাশের সাথে হেনার বিয়ে ডেট ফিক্সড করে। তারপর ওদের বিয়ে হয়ে যায়। আকাশের আর হেনার বিয়ের সমস্ত কিছু আরোই প্ল্যানিং করে।
কিভাবে কি করবে। তিনজন একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। আজ আকাশ আর হেনার বিয়ে হয়েছে, 1 বছর হতে চলল। হেনা মা হতে চলেছে, সবাই তো হাসি খুশি। বিশেষ করে আকাশের বাবা মা যে বংশের প্রদীপ আসতে চলেছে। হেনার বাবা মাও এসেছে হেনাকে দেখতে। আকাশে কেন জানি হেনার বাবার প্রতি অন্যরকম একটা ঘৃণা কাজ করে, কারণ লোকটার আগের চরিত্রের কথা এখনো সে বলতে পারেনি। তাও সমস্ত কিছু ভুলে আপন করে নিয়েছে। সেটা করতো না অবশ্য, সেটা করেছি খালি একমাত্র হেনার মুখের দিকে চেয়ে। আরও তো মহা খুশি যে হেনার বেবি হতে চলেছে। এই হেনা, তোর ছেলে হবে, তুই জানিস? আরু, তুই কি করে জানলি রে? কারণ আমার তো বিএফ নাই, বড় নাই, তাই তোর ছেলে হবে। আর আমি তোর ছেলের সাথে চুটিয়ে প্রেম করব, ওকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখবো সারা জীবন। আল্লাহ রে আল্লাহ, শয়তানকেও হার মানাবি তুই। এমন সময় আকাশ অফিস শেষ করে বাড়ি ফেরে। এই যে দুজনের মধ্যে কি ফুসুর ফাসুর চলছে শুনি। শুনবা কি ফুসফুসনে চলছে এখানে? মনে হয় আরু হেনার মুখ চেপে ধরে। এই হেনা, প্লিজ বোন আমার, না বলিস না। হেনা মুখ থেকে আরুর হাত ছাড়িয়ে নিয়ে, এই যে আমার নাকি ছেলে হবে, আর তার সাথে আরও নাকি চুটিয়ে প্রেম করবে। ওর নাকি কেউ নেই। ওহ এই কথা, তারা বদমাইশ মেয়ে, তোর বিয়ের ব্যবস্থা করছি। এভাবে হাসি খুশি চলতে থাকে দিনকাল। কিছুদিন পর আরুর বিয়ের দিন তারিখ পাকা হয়। পাঠক ভাইরা, আপনারা সবাই আইসেন কেমন? গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।